নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও লৌকিক দেবতা সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ভীম। পশ্চিমবঙ্গবাসী হয়েছেন এবং ভীম পুজো দেখেননি এরকম তো হতে পারে না। পশ্চিমবঙ্গে প্রচুর জায়গায় ভীম পুজো হয়ে থাকে এবং অনেকের মধ্যে ধারণাও হয়ে থাকে যে এই ভীম কি পঞ্চপাণ্ডবের ভীম। তো আপনাদের কাছে আমি জানিয়ে দিই, এই ভীম কিন্তু ওই পঞ্চপাণ্ডবেরই ভীম এবং তার আরাধনা আমরা বাঙালিরা করে থাকি বা আমাদের বঙ্গভূমিতে হয়ে থাকে। এই বঙ্গভূমিতে বিশেষ করে মেদিনীপুর জেলায় এটি বেশি ভীম পূজার প্রচলন আছে। এই মেদিনীপুর জেলায় ঘাটাল মহকুমাতে ভীম পুজোর কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়ে থাকে। তো চলুন আজকে সেই ভীম পুজো সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। এই ভীম পুজোর তিথি হিসেবে ধরা হয়ে থাকে মাঘ মাসের শুক্লা পক্ষে যে একাদশী পড়ে সেই একাদশীকেই ভীম একাদশী বা ভৈম একাদশী হিসেবে ধরা হয়ে থাকে। আমাদের বাংলা যেই ক্যালেন্ডারগুলি রয়েছে তাতে কিন্তু এই ভৈম বা ভীম একাদশীর উল্লেখ পেয়ে থাকি আমরা, এবং সেই একাদশীর দিনেই এই ভীমের পুজো করা হয়ে থাকে। এবং কেন এই ভৈম একাদশীর প্রচলন হলো তা সম্পর্কেও কিন্তু আমাদের পুরাণে একটি গল্প রয়েছে। তো চলুন সেটি একটু জেনে নেওয়া যাক। বলা হচ্ছে, একবার পাণ্ডব জননী কুন্তী একাদশীর ব্রত পালনে সমর্থন হচ্ছিলেন না, কারণ মাঘ মাসে পুষ্করিণীর জল অত্যন্ত ঠান্ডা ছিল এবং তিনি সেই ঠান্ডা জলে স্নান করতে পারছিলেন না। এই সংবাদ যখন ভীম পেল তখন ভীম ক্ষেতে কাজ করছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ক্ষেত থেকে একটি নাগল নিয়ে এসে সেটিকে গরম করে সেই পুষ্করিণীর জলে ডুবিয়ে দেন। এর ফলে পুষ্করিণীর জল উষ্ণ হয়ে ওঠে আর সেই জলে কুন্তী স্নান করেন এবং ভীমকে আশীর্বাদ করলেন ওই একাদশী ভীম একাদশী নামে পরিচিতি লাভ করবে। সেই থেকে এই আমাদের বাংলাতে এই ভীম একাদশীর প্রচলন হয়েছে বা সেই সম্পর্কে একটি পৌরাণিক ধারণা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। এরপরে আসা যাক পুজো বিষয় নিয়ে। এই পুজো সাধারণত অনুষ্ঠিত হয় রাত্রিবেলা এবং রাত্রিতেই ঘট নিরঞ্জন হয়। জলে কোনো প্রকার মূর্তির বিসর্জন হয় না। যেখানে মূর্তি তৈরি হয় সেখানে মূর্তি থাকে, কেবলমাত্র ঘটটি বিসর্জন দেওয়া হয়। মহাভারতে বর্ণিত মধ্যম পাণ্ডব অনুকরণে মূর্তি নির্মিত হয়। উচ্চতা ন্যূনতম 12 ফুট ধরা হয়। দেহের অনুপাতে মাথাটি একটু বড়, কাপড় হাঁটু পর্যন্ত পরিহিত, কোমরে গামছার মতো একটি উড়ুনি বাঁধা। তাছাড়া কানে থাকে দুল, হাতে থাকে বালা, দক্ষিণ অর্থাৎ ডান হাতে থাকে একটি বড় গদা। গায়ের রং মেরুন বা লালচে রঙের হয়ে থাকে। এছাড়াও ভীমের অনেক অন্যান্য মূর্তিতেও অনেক জায়গায় পুজো করা হয়, যেমন ভীম কর্তৃক দুর্যোধনের উরুভঙ্গ, এই মূর্তিতেও ভীমের পুজো করা হয়। আবার দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে রক্তপান, এই মূর্তিতেও ভীমের পুজো করা হয়। আবার জরাসন্ধ বধের মতো এই বীরত্ব মূর্তিতেও ভীমের পূজা হয়ে থাকে। সর্বজনীনভাবে এই পূজার আয়োজন করা হয়ে থাকে, অর্থাৎ এককভাবে এই পূজা সাধারণত কেউ করে না। এই পূজার মূল উদ্দেশ্য হলো ভীমের মতো শক্তির অধিকারী হওয়া। তাছাড়া ভীমকে কৃষিকার্যের ক্ষেত্রে সহায়ক শক্তি রূপেও দেখা হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে ভীমকে ক্ষেত্ররক্ষক বা বঞ্চিত বর্ষণের দেবতা হিসেবেও ধরা হয়ে থাকে। এই জন্য আমরা লৌকিক দেবতার মধ্যে ভীমকে ফেলে ভীমের এই পুজো করে থাকি বা পুজো অর্চনা করে থাকি, যাতে কৃষিকার্য সম্পর্কিত, আমাদের তো যেহেতু কৃষি প্রবণ এলাকা সেহেতু আমরা কৃষিকার্য সম্বন্ধিত দেবতা হিসেবেই ভীমকে ধরে তার পূজা অর্চনা করে থাকি এবং শক্তি লাভের জন্যও পূজা অর্চনা করে থাকি। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গকে আমি শক্তিক্ষেত্র হিসেবে আপনাদের কাছে তুলে ধরছি বা পশ্চিমবঙ্গ শক্তিক্ষেত্র হিসেবেই ধরা হয়, আমি তুলে ধরছি না, শক্তিক্ষেত্র হিসেবেই ধরা হয়, তো এখানে শক্তির আরাধনা হবে, এটা স্বাভাবিক। তার মধ্যে আমাদের মা যেমন শক্তির আরাধনাতে আমরা যেমন মায়ের পুজো করে থাকি, সেরকম ভীমকেও আমরা অনেক ক্ষেত্রে শক্তির আরাধনা হিসেবে বা শক্তির আরাধনাতে পুজো দিয়ে থাকি। তো এই ছিল আজকে ভীম সম্পর্কিত তথ্য। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। নমস্কার।